মেল পার্টটা স্টেরাইল হবে এনি হাউ, সেখানে ভায়াবল পোলেন গ্রেইন তৈরি হবে না, ফাংশনাল পোলেন গ্রেইন থাকবে না, কিন্তু ফিমেল অর্গানটা নর্মালি ফাংশন করবে। এবং ঘটনাটা ঘটে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে। ফ্লাওয়ার যদি ইউনিসেক্সুয়াল হয় তাহলে আর মেল স্টেরিলিটির কোনো প্রশ্ন আসে না, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বাট মেল পার্টটা ফাংশন করতে পারে না নর্মালি। This is male sterility is characterized by non-functional pollen grains, while female gametes function normally. ঠিক আছে, এটাই হলো স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন হইছে? জি স্যার। জি স্যার। এবার তো দেখি আমার স্ক্রিনই আউট হয়ে গেল, দেখি এখান থেকে। ওকে, এখন দেখা যাচ্ছে। আজকে কম্পিউটারে খুব বেশি ডিস্টার্ব করতেছে। দেখো মাইল স্টেরিলিটি আবার একটু রিপিট করি। একটু মিউট করে রাখো, মাঝে মধ্যে এত জোরে শব্দ আসা আমার কান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মেল স্টেরিলিটি ইজ ক্যারেক্টারাইজড বাই নন ফাংশনাল পোলেন গ্রেইনস। ফাংশনাল পোলেন গ্রেইন হবে না। যেখানে ফিমেল অর্গানটা নরমালি ফাংশন করবে, এটা যে কোনো ভাবেই হোক, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে মেল অর্গানটা তৈরি হয় না, হলেও সেটা খুব ইনঅ্যাক্টিভ থাকে, অ্যান্থার থাকে না, অ্যান্থার থাকলেও পোলেন গ্রেইন তৈরি হয় না, পোলেন গ্রেইন তৈরি হলেও সেটা ফাংশনাল হয় না, স্টেরাইল হয়। এই সমস্ত ক্যারেক্টারগুলো, বৈশিষ্ট্যগুলো হলো তোমার মেল স্টেরিলিটি। এবং নেচারে এটা প্রাকৃতিক ভাবেই ঘটনাটা ঘটে। মেইনলি অকার্স ইন বাইসেক্সুয়াল প্ল্যান্টস এর মধ্যে হয় এবং মোর প্রিভিলেন্ট দেন ফিমেল স্টেরিলিটি। ফিমেল অর্গানটা নরমালি স্টেরাইল হয় না, ফাংশনাল হয়, বাট মেল অর্গানটা স্টেরাইল হয় নেচারে, এবং এটা প্রাকৃতিক ভাবে হয় প্ল্যান্টের মধ্যে। ধারণা করা হয় যে এটা মিউটেশনের মাধ্যমে হয়ে যায় এটা, এই ঘটনা। ম্যানিফেস্টেশনস অফ মেল স্টেরিলিটি, এটা চরিত্রটা কি? Complete absence of male reproductive organs to the formation of normal stamen with viable pollen that fails to dehiscence. It is not distinguishable from parent fertile plants, the exception of flower structure. কোন একটা ক্রপ ফিল্ডে হঠাৎ করে দেখা যায় যে কোন কোন প্ল্যান্টের মধ্যে মেল পার্টটা হলো স্টেরাইল হয়ে যায়। এটা তখনই শুধুমাত্র পার্থক্যটা বোঝা যাবে যখন প্ল্যান্টটা ফ্লাওয়ারিং কন্ডিশনে যাবে, ফ্লাওয়ারিং হবে, ফুল ফুটবে। তার আগ পর্যন্ত হঠাৎ করে কোথায় মেল পার্টটা স্টেরাইল হবে সেটা বোঝার কোনো উপায় নেই। মেল স্টেরাইল ফ্লাওয়ার্স আর কমনলি স্মলার ইন সাইজ ইন কম্পারিজন টু দ্য ফার্টাইল। যেটা ফার্টাইল থাকে তার থেকে কম্পারেটিভলি যেটা স্টেরাইল হয় সেটা সাইজে ছোট হয়ে যায়। The size of stamens is generally reduced. স্টেমেন গুলা রিডিউস হয়ে যায়, ছোট হয়ে যায়, যেহেতু স্টেমেন গুলা নন ফাংশনাল থাকে।
এটাই হলো মেল স্টেরিলিটি। কয়েকটা পয়েন্ট দিলাম। মেল স্টেরিলিটি যে ম্যানিফেস্টেশন বা চরিত্র বা তাদের যে ডিস্টিংগুইশন বৈশিষ্ট্য, চেঞ্জ করে গেলাম। নর্মাল ফ্লাওয়ার এবং মেল স্টেরাইল ফ্লাওয়ার একই ক্রপ স্পিসিসের প্ল্যান্টের মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে কোন কোন গাছের মধ্যে ফুলের মধ্যে সিড হচ্ছে না। মেল পার্টটা যদি স্টেরাইল হয় তাহলে সেটা কি হবে? ডিসঅর্ডার থাকবে, অর্থাৎ সাইজে ছোট, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তার কোনো অ্যাক্টিভিটিস নেই। আর যখন ফাংশনাল থাকবে তখন সেগুলো ভিগোরাস হবে। অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেন তৈরি হবে, নরমালি তোলা ডেইসিস হবে, পোলেন গ্রেনগুলো রিলিজ হবে, আইদার সেলফিং অর ক্রসিং হবে। যাই হোক, পোলেন গ্রেন যদি তৈরি না হয় তার আর কোনো ফাংশন নাই, সে স্কুইজ হয়ে যায়, সংকুচিত থাকে। যদি কম্পেয়ার করতে যাই আমরা, এই ধরনের চেহারা তৈরি হয়। মেল স্টেরিলিটি এন্ড সেলফ ইনকম্প্যাটিবিলিটির মধ্যে কিছু পার্থক্য আছে, এগুলো একটু ক্লিয়ার হতে হবে। মেল স্টেরিলিটি হলো ফেলিউর due to failure of process such as pollen development. Pollen development fail করে। আর এটা হলো due to some physiological hindrance to fertilization. Failure to obtain seeds is due to slow pollen tube growth. Self incompatibility pollen grain fertile থাকে, কিন্তু বিভিন্ন কারণে সে সেলফিং করে না, তার মধ্যে কম্পাটিবল ম্যাটিং হয় না। একই ফুলের মেল ফিমেল অর্গানের মধ্যে, অথবা একই গাছের এক ফুলের সাথে আরেক ফুলের হয় না অনেক সময়। মেল স্টেরিলিটি পোলেন আর নন ফাংশনাল থাকে, ফাংশনাল হয় না। আর এখানে পোলেন গ্রেন গুলো ফাংশনাল থাকে সেলফ ইনকম্প্যাটিবিলিটির মধ্যে। মেল স্টেরিলিটি জেনেটিক কারণে হতে পারে, সাইটোপ্লাজমিক অর বোথ, জেনেটিক এন্ড সাইটোপ্লাজমিক দুটেই দায়ী থাকতে পারে। এটা জেনেটিক ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস কন্ট্রোল এক্সপ্রেশন অফ সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এই পয়েন্টগুলো সম্পর্কে একটু ক্লিয়ার থাকতে হবে, অনেক সময় পরীক্ষায় থাকে প্রশ্ন। মেল স্টেরিলিটি, সেলফ ইনকম্প্যাটিবিলিটি দুইটা কিন্তু ভিন্ন জিনিস। চলে গেলাম নেক্সট স্লাইডে। ক্লাসিফিকেশন অফ মেল স্টেরিলিটি যাচ্ছি। জেনেটিক মেল স্টেরিলিটি, জেনেটিক মেল স্টেরিলিটি বোঝাই যাচ্ছে সেটা জিনের কারণে হয়, জিন নিয়ন্ত্রণ করে এবং সেটা নিউক্লিয়ার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। জেনেটিক মেল স্টেরিলিটিটা, যার মধ্যে আবার তিনটা সাব ক্লাস আছে: টেম্পারেচার সেনসিটিভ, ফটোপিরিয়ড সেনসিটিভ, আর হলো ট্রানজেনিক জেনেটিক মেল স্টেরিলিটি। সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি, মেল স্টেরিলিটির জন্য দায়ী জিন সাইটোপ্লাজমে থাকে, অর্থাৎ সাইটোপ্লাজম কন্ট্রোল করতেছে স্টেরিলিটি ফার্টিলিটি সিস্টেমটা। এই নাম্বার পয়েন্ট হলো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়ার জিন দুইটা দ্বারাই নিয়ন্ত্রিত হয়। দুইটার ইন্টারঅ্যাকশনের রেজাল্ট হলো মেল স্টেরিলিটি, যেটা সাইটোপ্লাজমিক জেনেটিক মেল স্টেরিলিটি। আর এগুলো কেমিক্যাল অ্যাপ্লাই করে মেল পার্টসটাকে স্টেরাইল করে দেওয়া যায়। সেটা ফিজিক্যাল এজেন্টস হতে পারে, কেমিক্যাল এজেন্টস হতে পারে। চেঞ্জ করলাম। যদি লিখে থাকো, লিখতে সমস্যা হলে বলিও, তাহলে কয়েক সেকেন্ড হয়তো ওয়েট করতে হবে।
জেনেটিক মেল স্টেরিলিটির কয়েকটা ক্লাসিফিকেশনে দেখতেছে, এটা কয়েকটা ডিটারমাইনিং ফ্যাক্টর আছে এখানে। নিউক্লিয়াসের মধ্যে জিন আছে, সেটার আবার ফেনোটাইপিক এক্সপ্রেশনের জন্য তাকে নির্ভর করতে হচ্ছে টেম্পারেচার, ফটো পিরিয়ড, এই বিষয়গুলোর উপরে, ফ্যাক্টরগুলোর উপরে। শুধুমাত্র একা জিন কিন্তু ফেনোটাইপ এক্সপ্রেশন করতে পারে না, এনভায়রনমেন্টটা দরকার। এই জন্য এখানে কিছু ডিটারমাইনিং ফ্যাক্টর থাকে। টেম্পারেচার একটা, আর একটা হলো ফটো পিরিয়ড। Changing the optimal temperature can induce sterility. সেই স্টেরিলিটি, ফার্টিলিটি এক্সপ্রেস করার জন্য তার একটা সার্টেন টেম্পারেচারের দরকার হয়। ওই টেম্পারেচার কম বেশি হলে তার মধ্যেও স্টেরিলিটি, ফার্টিলিটিটা চেঞ্জ হয়ে যায়। আর একটা হলো ফটো পিরিয়ড। Changing the growth habit can stimulate the sterility. জেনেটিক মেল স্টেরিলিটি কোনটা? জেনেটিক or nuclear gene দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয়। Nuclear male sterility is of wide occurrence in plants. It is ordinarily governed by a single recessive gene, যে জিনটাকে MS জিন দ্বারা নামকরণ করা হয়। MS gene, male sterile gene. What dominant gene governing male sterility are also known. এটা হলো নিউক্লিয়ার জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাধারণত জেনোটাইপ যখন রিসেসিভ কন্ডিশনে থাকে, হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে, তখনই কিন্তু মেল পার্টসটা স্টেরাইল হয়ে যায়, নরমালি ফাংশন করতে পারে না। এই জিনটা হঠাৎ করে কেন রিসেসিভ হয়ে যায়? যেহেতু ন্যাচারাল মিউটেশনের কারণে ক্রপ ফিল্ডে হঠাৎ করে এই ঘটনাগুলো ঘটে, অহরহ দেখা যায়। হঠাৎ করে ফিল্ডে কোনো গাছে হয়তো দেখা যায় সিড সেট হয় নাই, রাইসের ক্ষেত্রে, হুইটের ক্ষেত্রে চোখে পড়ে, ওখানে স্টেরাইল হয়ে গেছে মেল পার্টটা, সে সেলফিং করতে পারে না, যেহেতু রাইস হুইট সেলফ পলিনেটেড প্লান্টস। হঠাৎ করে যদি তার ফার্টিলিটি, স্টেরিলিটির জন্য দায়ী যেটা রিসেসিভ হয়ে যায়, তখন সে সেলফিং করতে পারে না, সিড সেট হয় না। A majority of MS genes have arisen due to spontaneous mutation. হঠাৎ করে mutation হয় ফিল্ডে। Such mutations occur frequently in flowering plants. Flowering condition-এ যদি mutation হয়। In addition, both chemical and physical mutations have been used either single or in combination to induce mutations. এছাড়া physical agents, chemical agents যেগুলোর কথা বললাম, এগুলো অ্যাপ্লাই করেও মেল পার্টটাকে স্টেরাইল করে দেওয়া যায়। তাহলে জিনটা যদি নিউক্লিয়ার জিন হয়, নিউক্লিয়াসের মধ্যে থাকে, হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে সে মেল পার্টটাকে স্টেরাইল করে দিতে পারবে। তাহলে তার প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন যে পাস হবে জিনটা, এটা প্যাটার্নটা কি হতে পারে? জাস্ট লাইক মেন্ডেলিয়ান ফ্যাশনে সে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে ট্রান্সফার। ইনহেরিটেন্স স্লাইড তো আটকে আছে স্যার, আগের স্লাইডটা। হ্যালো, ডিটারমাইনিং ফ্যাক্টর যে স্লাইডটা ছিল ওটাই আছে, চেঞ্জ হচ্ছে না স্লাইডগুলো। না ঠিকই আছে তো, ইনহেরিটেন্স আসছে। ডিটারমাইনিং ফ্যাক্টর বুঝো নাই নাকি? না স্যার, ওই স্লাইডটাই দেখা যাচ্ছে, মানে বাকি স্লাইডগুলো যে আপনি নতুন করে পড়াচ্ছেন ওই স্লাইডগুলো দেখা যাচ্ছে না। তোর স্ক্রিনটাতে টাচ কর। তোর মনে হয় নেট প্রবলেম, চেক কর। সরি, তাহলে এটা আমারই সমস্যা। আমার তো সমস্যা দেখতেছি না, আমারটা ঠিক আছে। স্যার সরি স্যার, সেটা শুধু আমার এখানে সমস্যা। হ্যাঁ, তোমাদের নেটওয়ার্কের সমস্যা হলে সেটা, স্ক্রিনগুলো নেটওয়ার্কটা স্লো হলে স্ক্রিন আটকে যাবে,
তোমাদেরটা। এ পর্যন্ত আসছো নাকি? মেহেদি নাকি শাওন? শাওন কি নেটওয়ার্কের বাইরে চলে গেছো? স্যার ও সাউন্ড ছিল না। ওকে, হ্যাঁ বলো। কথা ঠিক আছে। Origin of male sterile alleles or genes, MS genes, যেটা নেচারে বললাম যে প্রাকৃতিক মিউটেশনের কারণে হয়ে যায়, ন্যাচারাল মিউটেশন। হঠাৎ করে যদি প্ল্যান্ট যখন ক্রপ স্পিসিস এর প্ল্যান্টের মধ্যে যখন ফ্লাওয়ারিং কন্ডিশনে হয়, প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গানটা হলো ফ্লাওয়ার। ফুল যখন ফোটার সময় হয়, মেল ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে মেল গ্যামেট ফিমেল গ্যামেট গুলো তৈরি হয়। ওই প্রসেসের সময়, তৈরি হওয়ার সময় যদি এদের মধ্যে মিউটেশন হয় ন্যাচারাল রেডিয়েশনের কারণে, প্রাকৃতিক রেডিয়েশনে, তখন কিন্তু এই জিনটা রিসেসিভ হয়ে যায়, আমাদের কাছে রিসেসিভ জিন তৈরি হয়ে যায়। তখন মেল পার্টটা আর ফাংশন করতে পারে না। এখন তাহলে যখন ফাংশন করতে পারে না, স্বাভাবিক কারণেই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার অর বাইসেক্সুয়াল প্ল্যান্টের ক্ষেত্রে সে কি হয়ে যায়, ফিমেল প্ল্যান্ট আর ফিমেল ফ্লাওয়ার হিসেবে সে ট্রিটেড হয়, যার মেল পার্টটা তার স্টেরাইল হয়ে যায়। তাহলে এই জিনটা নেক্সট জেনারেশনে যাবে কিভাবে? নিশ্চয়ই তাকে ফার্টাইল প্ল্যান্টের সাথে ক্রসিং এ যেতে হবে। এটা হলো ফিমেল, যেহেতু মেল পার্টটা নাই এখানে, স্টেরাইল ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, স্বাভাবিক কারণে সেই ফিমেল হিসেবে ট্রিট হবে। সে পলিনেশন সিড সেট করতে গেলে ফার্টাইল প্ল্যান্টের সাথে তাকে ক্রসিং এ যেতে হবে। তাহলে নেক্সট জেনারেশন তৈরি হবে, মেল অর্গানটা সেখানে ফার্টাইল হবে এবং জেনোটাইপ হবে হেটারোজাইগাস, জাস্ট লাইক মেন্ডেলস ফার্স্ট ল অনুসারে। এবং ফার্স্ট ল যেটা ল অফ সেগ্রিগেশন অনুসারে F2 জেনারেশনে সে কি 3:1 অনুপাতে সেগ্রিগেশন হবে। তার জেনোটাইপিক রেশিও হবে 1:1, ফেনোটাইপিক রেশিও হবে 3:1, যেটা লেভেল 3 তে পড়ছে। সিম্পল। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে তার প্যাটার্ন অফ ইনহেরিটেন্স হবে ল অফ সেগ্রিগেশন ফলো করে। আর এই ধরনের যদি মেল স্টেরাইল জিন কোনো একবার কোনো একটা ফিল্ডে তৈরি হয় কোনো ক্রপে, এবং সেটাকে যদি আইডেন্টিফাই করা যায়, আইডেন্টিফাই করতে পারে ব্রিডাররা, তখন ওটা তারা এটাকে একটা রিসোর্স হিসেবে রেখে দেয়। কারণ এই সমস্ত মেল স্টেরাইল সিড গুলা, প্ল্যান্ট গুলা, জেনারেশন গুলা ব্রিডিং পারপাসে এগুলো ইউজ করা যায়, এবং এটা হলো তাদের ধরে রাখার বা মেনটেন করার মেকানিজম। এক জেনারেশন থেকে আরেক জেনারেশন তৈরি করবে কিভাবে? তাকে মেল ফার্টাইলের সাথে ক্রসিং করতে হবে, তারপরের জেনারেশনে 1:2:1 অনুপাতে জেনোটাইপিক অনুপাতে সেগ্রিগেশন হবে, ফেনোটাইপ হবে 3:1। ভেরি সিম্পল, ঠিক আছে? মেইনটেনেন্স অফ জেনেটিক মেল স্টেরাইল লাইন অর GMS। আগে স্লাইড হলো প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার হবে ল অফ সেগ্রিগেশন অনুযায়ী। আর এই ধরনের লাইনকে মেনটেন করার জন্য যে মেথড অ্যাপ্লাই করা হয়, যেহেতু একবার যদি আইডেন্টিফাই করা যায় মেল স্টেরাইল লাইন, তাহলে এটা একটা ব্রিডিং এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ রিসোর্স, এবং তাকে ধরে রাখার জন্য এই প্যাটার্নটা ফলো করতে হয়। দেখো, এই লাইন হলো মেল স্টেরাইল লাইন, যে কোনো কারণে হোক এখানে জিন হোমোজাইগাস রিসেসিভ হয়ে গেছে, এটা আইডেন্টিফাই হয়ে গেছে।
এখন এটাকে ধরে রাখতে গেলে তার একই ফিল্ডের বা তাকে সিড ম্যাটিং করাতে হবে, যেটাকে এটাকে যদি এ লাইন বলা হয় এটাকে বলা হয় বি লাইন আর মেইনটেইনার লাইন, যেখানে মেইল পার্টটা ফাংশনাল থাকবে। এটা বুঝতে কি কারো সমস্যা হয় কিনা? হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ এখানে হেটারোজাইগাস ফর মেল স্টেরিলিটি। নেক্সট জেনারেশন কি হবে? ফেনোটাইপিক রেশিও হবে 3:1, যেটা আগের স্লাইডে দেখাইছিলাম। 3 ভাগের 1 ভাগ হবে ফার্টাইল, 3 ভাগের 2 ভাগ ফার্টাইল, 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ, আর 1 ভাগ হবে স্টেরাইল। স্টেরাইল সিডটা কালেকশন করতে হবে, যেটা স্টেরাইল প্ল্যান্ট থেকে 1 ভাগ যেখানে হচ্ছে 3:1 রেশিওতে সেগ্রিগেশন হবে, যেহেতু 4/3 হয়ে যাবে ফার্টাইল এগুলো। এটা হচ্ছে আবার বি লাইন, এটা হচ্ছে আবার এ লাইনের সিড। স্টেরাইলটা সিডটা হারভেস্ট করতে হবে, রাখতে হবে স্টেরাইল থেকে, তাকে আবার মেনটেন করার জন্য নেক্সট জেনারেশন আবার ক্রস করতে হবে তার ফার্টাইল লাইনের সাথে, এবং এইভাবে এটাকে ধরে রাখতে হবে সিডটা, জেনারেশন টু জেনারেশন চলবে। এটাকে বলা হয় সিড ম্যাটিং বলা হয়। ক্রস দ্য মেল স্টেরাইল লাইন উইথ মেল ফার্টাইল লাইন অর সিড লাইন। সিড লাইন মিন্স যাদের অরিজিন একই প্যারেন্টাল জেনারেশন থেকে আসছে, ওরাই হলো সিড লাইন। Maintained by seed matting, seed from the male sterile plants only is harvested. বারবার সিড ম্যাটিং করতে হবে, মেল স্টেরাইল প্ল্যান্ট থেকে সিড ধরে রাখতে হবে, হারভেস্ট করতে হবে। তোমরা নিজেরা কথা বলার সময় মিউট করে কথা বলবে। Maintained by seed matting, seed from the male sterile plants only is harvested. Right? কার্ডটাতে এরকম সমস্যা হচ্ছে, বাইরে নিজেরা মিউট করে রাখ। যা সমস্যা হচ্ছে সে কথা বুঝতে পারতেছে না। আমি বুঝতে পারতেছি না, সে তো সাউন্ড শুনতেছে কথা। মারজানকে একটু বল। মেসেজ দিছি, যার ওখান থেকে কথা আসতেছে। আমার মনে হয় ওই হচ্ছে অন করে দিয়ে নাই, শুনতে পাচ্ছে না। আমার মনে হয় বাবুর একটা কথাটাই ঠিক। মনে হয় আল্লাহ কথা বলা যাবে না। ওকে, আমি চেঞ্জ করলাম। Types of genetic male sterility. এই স্লাইডটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো, এগুলো কিন্তু পরীক্ষায় থাকে। Pattern of inheritance and maintenance of genetic male sterility. Genetic male sterility types, যেটা আগে বলতেছিলাম। স্যার একটা প্রশ্ন। বলো স্যার, যে 4টা করে জিন আমরা কেন নিলাম এর আগের স্লাইডে? স্যার, এই যে এ লাইন বি লাইন, এখানে 4টা করে জিন কেন? হ্যাঁ, আমি তো আগেই উল্লেখ করলাম। এটা দেখো, এটা একটা জিন, একটা জিনের একটা অ্যালিল, এমএস, মেল স্টেরাইল জিন। আচ্ছা, জি 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 স্যার, বুঝছি। ঠিক আছে, এখানে হলো 1 পেয়ার অ্যালিল, একটা জিন, এমএস একটা, একমাস আরেকটা, দুইটা অ্যালিল, 4টা না। নামকরণ করা হয়েছে এমএস দ্বারা। বুঝতে পারছি স্যার।
জেনেটিক মেল স্টেরিলিটির যে টাইপস, নাম্বার 1 হলো টেম্পারেচার সেনসিটিভ জেনেটিক মেল স্টেরিলিটি। মেল স্টেরিলিটি জিন আছে, বাট সেটা ফার্টিলিটি স্টেরিলিটিকে নিয়ন্ত্রণ করার জন্য তার একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগবে। ঠিক আছে, কমপ্লিট মেল স্টেরিলিটি ইজ প্রডিউসড বাই এমএস জিন at higher temperature 23.3 ডিগ্রি সেন্টিগ্রেড or এর থেকে বেশি, but at temperature below this critical point it exhibits normal fertility. This type of genetic male sterility is being used to develop hybrid rice seed in China. জিন আছে মেল স্টেরিলিটির জন্য নিয়ন্ত্রণকারী জিন, বাট সেটা মেল পার্টকে স্টেরাইল করবে কখন? যখন টেম্পারেচার 23.3 অথবা এর থেকে বেশি থাকবে, তখন মেল পার্টটা স্টেরাইল হয়ে যাবে। যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে থাকে, 23.3 কম থাকে টেম্পারেচার, তাহলে আর মেল পার্টটা স্টেরাইল হয় না, নরমালি সে ফাংশন করতে পারে, ভায়াবল পোলেন গ্রেন তৈরি করতে পারে। এই জন্য এগুলো হলো টেম্পারেচার সেন্সিটিভ। এবং যে সমস্ত দেশ ভৌগোলিকভাবে অনেক বড়, যেমন চায়না, ভারত, ওরা এই সমস্ত মেকানিজমকে ব্যবহার করে হাইব্রিড সিড তৈরি করতে পারে। কারণ ভৌগোলিকভাবে ভারত, চায়না অনেক বড় দেশ হওয়াতে এই সমস্ত দেশের এট এ টাইম এক প্রান্তে হয়তো স্নোফল হচ্ছে, আরেক প্রান্তে টেম্পারেচার হয়তো অনেক বেশি শো করতেছে, 30 ডিগ্রির উপরে। যার কারণে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় এগুলোকে, এই টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে ওরা তোমার হাইব্রিড সিড তৈরি। এবং আমরাও ওই সমস্ত দেশ থেকে হাইব্রিড সিড ইম্পোর্ট করতে হয়, যদিও আমাদের দেশে ধান গবেষণা ইনস্টিটিউট হাইব্রিড রাইস ভ্যারাইটি রিলিজ করছে, বাট তারপরেও অনেক সমস্যা আছে। আমাদের নির্ভর করতে হয় ইন্ডিয়া, চায়না, এই সমস্ত দেশের উপর। এবং প্রথম আমাদের দেশে হাইব্রিড রাইসের সিড চায়না থেকেই আসে, এখনো আসে। অনেক প্রাইভেট অর্গানাইজেশন হাইব্রিড সিড ইম্পোর্ট করে প্যাকেট করে বাজারে বিক্রি করে। আরেকটা হলো ফটো পিরিয়ড সেন্সিটিভ, ডে লেন্থ কতটুকু থাকবে তার উপর নির্ভর করে, এবং সাথে টেম্পারেচার তো আছে। In case of PCMS, expression of MS gene is drastically affected by the prevailing photoperiod, provided by the temperature is within a critical range. The rice temperature critical range হলো 23 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এই রেঞ্জের মধ্যে কমপ্লিট স্টেরাইলিটি ইজ obtained in rice plants grown under long day conditions, ডে লেন্থ যদি 14 ঘন্টা বা তার বেশি হয়, তখন স্টেরিলিটি চলে আসে ক্রিটিক্যাল টেম্পারেচারের মধ্যে। যদি ডে লেন্থ তার কম হয়, বাট আন্ডার শর্ট ডে কন্ডিশনস অলমোস্ট নর্মাল ফার্টিলিটি ইজ অবটেইনড। ঠিক আছে, এগুলা ডে লেন্থের উপর নির্ভর করতেছে, প্লাস ক্রিটিক্যাল টেম্পারেচার তো আছে। এরপরে আসতেছি সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি। মেল স্টেরিলিটির জন্য দায়ী জিনটা আছে সাইটোপ্লাজমের মধ্যে, মানে আউট অফ নিউক্লিয়াস, নিউক্লিয়ার জিনের বাইরে সাইটোপ্লাজমের অর্গানের জিন। তোমরা লেভেল 3 তে সম্ভবত পড়ছো, এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে তোমাদেরকে, খেয়াল আছে কিনা? এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটা। This type of male sterility is determined by the cytoplasm, since the cytoplasm of a zygote comes primarily from the egg cell. Zygote মানে যেখান থেকে সিড তৈরি হবে, এবং জাইগোটের মধ্যে সাইটোপ্লাজম সাধারণত আসে, বা জেনারেশনের মধ্যে সাইটোপ্লাজম
তাহলে নেক্সট জেনারেশনটা মেল স্টেরাইল চলে আসবে, মেল স্টেরিলিটি আসবে, কারণ মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে সাইটোপ্লাজম নেক্সট জেনারেশনে আসে না, আসার সুযোগ কম। ঠিক আছে, তাহলে এক জেনারেশন থেকে আরেক, এটা প্যাটার্ন অফ ইনহেরিটেন্স কি হবে, যেটা নিউক্লিয়ার জিনের প্যাটার্ন অফ ইনহেরিটেন্স আমি দেখাইছি। ইনহেরিটেন্স অফ জেনেটিক মেল স্টেরিলিটি, নিউক্লিয়ার জিন 50-50 মেল ফিমেল থেকে আসতেছে এক জেনারেশনে। ঠিক আছে, তারপরের জেনারেশন এখান থেকে সেলফিং করলে যেটা হবে, দুইটারই নিউক্লিয়াস জিন এক জেনারেশনে 3:1, ফেনোটাইপিক রেশিওতে সেগ্রিগেশন হবে, জেনোটাইপিক রেশিও হবে 1:2:1। বাট ইন কেস অফ সাইটোপ্লাজমিক জিনের ক্ষেত্রে প্যাটার্ন অফ ইনহেরিটেন্স হবে স্টেরিলিটির জন্য দায়ী হলো সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে স্টেরিলিটির জন্য দায়ী জিনটা আছে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, সাইটোপ্লাজম স্টেরাইল, মেল রিপ্রোডাক্টিভ অর্গান অর পোলেন গ্রেন, যেখান থেকে পোলেন গ্রেন তৈরি হবে, সাইটোপ্লাজম ফার্টাইল। যখন ম্যাটিং করবে, যখন মেল ফিমেল গ্যামেট তৈরি হবে, আলটিমেটলি ফিমেল গ্যামেট তো ফিমেল ওভারিতেই থাকবে, এটা আর বের হচ্ছে না, রিলিজ হচ্ছে না এক্সেল, রিলিজ হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান অর পোলেন গ্রেইন গুলা। পোলেন গ্রেইন তখন আর সাইটোপ্লাজম নিয়ে আসবে না, এখানে শুধুমাত্র নিউক্লিয়ার জিন আর নিউক্লিয়াসের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওগুলা নিয়েই সে এখানে আসবে। এখানে সাইটোপ্লাজম ফার্টাইলিটি স্টেরাইল ডাজ নট এ ম্যাটার ইন কেস অফ মেল রিপ্রোডাক্টিভ অর্গান। F1 এর মধ্যে এই জেনোটাইপের অর্ধেক আসবে, আর এখান থেকে জেনোটাইপের অর্ধেক আসবে F1 এ। সাইটোপ্লাজম টোটালি আসবে এগ সেল থেকে আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে, যার কারণে এখানে সাইটোপ্লাজম স্টেরাইল হলে F1 এরও মেল স্টেরিলিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ক্রস দ্য মেল ফার্টাইল স্ট্রেইন বি টু এ CMS স্ট্রেইন এ, তাহলে F1 জেনারেশনে এখানে সাইটোপ্লাজম টোটালি আসলো তোমার এগ সেল থেকে, বাট নিউক্লিয়ার জিনের 50% ফিমেল থেকে, 50% মেল থেকে। এই F1 কে যদি ব্যাক ক্রসে নিয়ে যাই, আবার ব্যাক ক্রস মিন্স দ্য মেল ফার্টাইলের সাথে আবার ক্রস করি, F1 মেল স্টেরাইল, এটাকে আবার ব্যাক ক্রস করলে যে জেনারেশন তৈরি হবে ব্যাক ক্রস 1 জেনারেশন BC1। BC1 এর মধ্যে কি হবে, BC1 এর মধ্যে আবার এখানকার 50% নিউক্লিয়ার জিন আসবে, এখান থেকে 50% নিউক্লিয়ার জিন আসবে, সাইটোপ্লাজম এখান থেকে আসতেছে, যেহেতু এটাকে ফিমেল হিসেবে ট্রিট করতেছে। এইখানে তো আগেই নিউক্লিয়ার জিন বি স্ট্রেন থেকে আসছে, অর্থাৎ মেল থেকে আসছে, আবার 50% আসলে টোটাল কত হবে, 75% of the nuclear gene would be from strain B। 50% প্রথম ক্রসে আসছে, এখন আবার 50-50 আবার আসলো, 75 আসছে, ব্যাক ক্রস 1 জেনারেশন। এইভাবে যদি বারবার ব্যাক ক্রস করতেই থাকি ফার্টাইল মেলের সাথে, তাহলে ব্যাক ক্রস 6 আর ব্যাক ক্রস 7 জেনারেশনে নিউক্লিয়ার জিনের প্রায় মোর দেন 95% নিউক্লিয়ার জিন থাকবে বি স্ট্রেইনে, অর্থাৎ মেল ফার্টাইল যেটা, আর শুধুমাত্র সাইটোপ্লাজম থাকবে এ লাইনে। এটা বোঝা গেছে কিভাবে এক লাইন থেকে বা একটা স্ট্রেইন থেকে আরেকটা স্ট্রেইনে CMS কে টোটালি ট্রান্সফার করা যায়। This is the male sterile version, এই ভার্সনটার কথা বলা হচ্ছে of strain B, যেখানে more than 90% নিউক্লিয়াস জিন আসতেছে B স্ট্রেইন থেকে, maintained by crossing মেল ফার্টাইল বি এর সাথে। তার মানে 6-7 জেনারেশন পরে যেটা তৈরি হবে
মেল স্টেরাইল জেনারেশন, সেখানে নিউক্লিয়ার জিন থাকবে বি লাইনের আর সাইটোপ্লাজম থাকতেছে এই লাইনে। অর্থাৎ টোটাল স্টেরাইল সাইটোপ্লাজমটা আমরা ট্রান্সফার করে ফেলতেছি বি লাইনের মধ্যে। ট্রান্সফার অফ সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি টু এ নিউ স্ট্রেন। একটা লাইন থেকে আরেকটা লাইনে, একটা স্ট্রেন থেকে আরেকটা স্ট্রেনে কিভাবে স্টেরাইল সাইটোপ্লাজম ট্রান্সফার করতে হয়, এটাই হলো তার মেকানিজম। এবং সাইডে সবগুলা বর্ণনাগুলা লেখা আছে, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবে। চেঞ্জ করলাম। বেসিক স্টেপস ইন, আমি 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিব। বেসিক স্টেপস ইন দ্য ইউজ অফ সিএমএস লাইন। সিএমএস লাইন, যেটাকে লাইন বলা হচ্ছে ফিমেল প্যারেন্ট, যেহেতু মেল পার্টটা স্টেরাইল অফ ডিজায়ার্ড জেনেটিক ব্যাকগ্রাউন্ড। B line, maintainer line. This is an isogenic line, genetically nuclearization, male sterile line. Our line will be male parent. This is a male parental line and also the best specific combiner with A line. Maintenance of A, B, and R lines for hybrid seed production. যে 3 লাইন অ্যাপ্লাই করে কিভাবে হাইব্রিড সিড তৈরি করা যায় না। এ লাইন এন্ড বি লাইন, আগের এ লাইন বি লাইন যেটা দেখেছিলাম এটার সাথে এটার তুলনা করার দরকার নাই। এখানে হয়তো ওই অক্ষর দিলে তোমাদের বুঝতে সুবিধা হতো, এ বি না দিয়ে। 3 লাইন অ্যাপ্লাই করে এ লাইন, বি লাইন এবং আর লাইন, 3 লাইন মেথডে কিভাবে হাইব্রিড সিড তৈরি করতে হয়। A line হলো মেল স্টেরাইল লাইন, বি লাইন মেল ফার্টাইল লাইন। এই দুই লাইনকে, এ লাইন এবং বি লাইনকে বলা হয় আইসোজেনিক লাইন। Crossing A line and B line results the male sterile progeny because the two lines have recessive fertility genes and the A lines has CNS. যেটা আগেই বলেছি, দুইটাই জিন জেনেটিক্যালি নিউক্লিয়ার জিন হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে থাকবে এবং এর সাইটোপ্লাজমিক পার্টটা, সাইটোপ্লাজমের মধ্যে স্টেরয়েড জিন আছে, এটা সাইটোপ্লাজমটা ফার্টাইল। এটা ক্লাসে বোর্ডে লিখতে পারলে ভালো হতো, তোমাদেরও বুঝতে সুবিধা হতো। মেল স্টেরাইল লাইন, জাস্ট এটাকে মেনটেন করা। আইসোজেনিক লাইন বলা হয় এই দুইটা লাইনকে, এ লাইন বি লাইনকে। অর্থাৎ এ লাইন বি লাইন জেনেটিক্যালি কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র ডিফারেন্স সাইটোপ্লাজমের ক্ষেত্রে। আর আদার্স জেনেটিক মেকআপ সেম, এ লাইন এবং বি লাইন। ডিফারেন্সটা হলো এই লাইনের ক্ষেত্রে সাইটোপ্লাজম স্টেরাইল, বি লাইনের ক্ষেত্রে সাইটোপ্লাজম ফার্টাইল। দুইটা ক্রস করলে শুধুমাত্র এই লাইনকে মেনটেন করা যাবে। আর আর লাইন হলো এমন একটা অন্য ভিন্ন লাইন, জেনেটিক্যালি ডিফারেন্ট লাইন, যেটা এই লাইনের সাথে ভালো কম্বিনেশন করে হাইব্রিড সিড তৈরি করতে পারে। এবং রাইস হাইব্রিড সিডের ক্ষেত্রে সাধারণত 3 লাইন ব্যবহার করে হাইব্রিড সিড তৈরি করা হয়। In hybrid seed production, the resulting A line is crossed with the R line because the R line causes the dominant fertility restorer genes. এর নিউক্লিয়ার জিনের মধ্যে ডমিনেন্ট জিন থাকে, সাইটোপ্লাজম হলো ফার্টাইল থাকে। The sterility induced effect of the CMS cytoplasm from the A line is reversed, resulting the fertile hybrid. এই লাইনের সাথে আর লাইন ক্রস করলে যেটা তৈরি হয় F1 জেনারেশন, সেখানে মেল পার্টটা আবার ফার্টাইল থাকে। ঠিক আছে, এই তিনটা স্লাইড একটু মনোযোগ দিয়ে দেখতে হবে।
A line, B line, isogenic line, R line হলো হাইব্রিড সিড প্রোডাকশনের জন্য আর লাইন ব্যবহার করা হয়, আর এ লাইনকে মেনটেন করার জন্য বি লাইন ব্যবহার করা হয়, মেনটেইনার লাইনও বলা হয়। সাইটোপ্লাজমিক মেল স্টেরিলিটি, the plant would be male sterile in the presence of male sterile cytoplasmic nuclear genotype is homozygous recessive. Cytoplasmic genetic male sterility. Male পার্টটা স্টেরিলিটি আসবে, স্টেরাইল হবে যদি নিউক্লিয়াসের মধ্যেও হোমোজাইগাস রিসেসিভ জিন থাকবে, অর্থাৎ সাইটোপ্লাজমিক জিন এবং নিউক্লিয়ার জিন দুটোর ইন্টারঅ্যাকশনের কারণে মেল পার্টটা স্টেরাইল হচ্ছে। দেখো এর আগে আমরা বলছিলাম এখানে তিনটা ক্রস দেওয়া আছে, এ লাইন, বি লাইন এবং আর লাইন, সরি এ বি এবং সি তিনটা ক্রস। ডেফিনেশনে বলা আছে সাইটোপ্লাজমিক জেনেটিক মেল স্টেরিলিটি, সাইটোপ্লাজমের মধ্যে স্টেরাইল জিন থাকবে, নিউক্লিয়ার জিন স্টেরাইল থাকবে। ক্রস এ তে নিউক্লিয়ার জিন সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের মধ্যে স্টেরাইল হোমোজাইগাস রিসেসিভ জেনোটাইপ, সাইটোপ্লাজম স্টেরাইল, স্বাভাবিক কারণে মেল পার্ট স্টেরাইল হবে। মেল পার্ট স্টেরাইল হলে ফিমেল হিসেবে ট্রিট হবে। নিউক্লিয়ার জিন এবং সাইটোপ্লাজম বোথ ফার্টাইল, ডমিনেন্ট জিন আছে নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে নরমাল, এন্ড দ্বারা নরমাল মিন করতেছে, সাইটোপ্লাজম নরমাল। তাহলে এখানে যে ক্রস করলে নিউক্লিয়ার জিন 50% এখান থেকে আসবে, 50% ডমিনেন্ট, 50% রিসেসিভ জেনোটাইপ, হেটেরোজাইগাস হবে নিউক্লিয়ার জেনোটাইপ। আর সাইটোপ্লাজম যেহেতু টোটালি ফিমেল থেকে আসতেছে, সাইটোপ্লাজম হবে স্টেরাইল, বাট ফাইনালি সে মেল পার্টটা ফার্টাইল হবে, কারণ এখানে নিউক্লিয়াসের মধ্যে ডমিনেন্ট জিন আছে। বি ক্রসের ক্ষেত্রে হোমোজাইগাস রিসেসিভ স্টেরাইল সাইটোপ্লাজম, এখানে জেনোটাইপ হেটেরোজাইগাস, সাইটোপ্লাজম স্টেরাইল মেলের ক্ষেত্রে, বাট সে মেল ফার্টাইল হবে যেহেতু তার নিউক্লিয়ার জিন ডমিনেন্ট আছে। তাহলে এটা অ্যাকর্ডিং টু কি হবে, কি ধরনের ক্রস এটা? 50% স্টেরাইল, 50% ফার্টাইল, টেস্ট ক্রসের মতো হচ্ছে, মনোহাইব্রিড টেস্ট ক্রস, 1:1 ফেনোটাইপিক রেশিও। সি ক্রসের ক্ষেত্রে ফিমেল স্টেরাইল, যেহেতু নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজম দুইটাই স্টেরাইল, মেলের নিউক্লিয়ার জেনোটাইপ হোমোজাইগাস রিসেসিভ, সাইটোপ্লাজমটা নরমাল আছে, অর্থাৎ মেল পার্টটা ফার্টাইল হবে। ক্রস থেকে এখানে F1 জেনারেশনে মেল পার্ট স্টেরাইল হবে। এটা হলো প্যাটার্ন অফ ইনহেরিটেন্স সাইটোপ্লাজমিক জেনেটিক মেল স্টেরিলিটির ক্ষেত্রে। এবং এই ধরনের মেল স্টেরিলিটি ইউজ করে হাইব্রিড সিড তৈরি করা খুব ডিফিকাল্ট। সাধারণত যেটা প্র্যাকটিস করা হয়, কমন প্র্যাকটিস এইটা কমার্শিয়াল হাইব্রিডের ক্ষেত্রে। ইন কেস অফ রাইসের ক্ষেত্রে বাজারে তো কমার্শিয়াল হাইব্রিডে বহু ধরনের ক্রপের সিড আছে, তবে সব ধরনের ক্রপের ক্ষেত্রে কি কোন মেকানিজম ব্যবহার করে হাইব্রিড সিড তৈরি করা হয় এটা একটু জানা থাকতে হবে। সাধারণত যে সমস্ত ভেজিটেবলস ক্রপের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে হাত দ্বারা ইমাস্কুলেশন করে হাইব্রিড সিড তৈরি করে যেটা প্রফিটেবল হবে, অর্থাৎ যে ধরনের ক্রপে একটা ফুলকে যদি হাত দ্বারা ইমাস্কুলেশন করে একটা ফল তৈরি করা হয় এবং সেখানে অনেক সিড হয়, ওই সমস্ত ক্ষেত্রে হাত দ্বারা করা হয় এবং সেখানে কোনো মেল স্টেরাইল লাইন নাই, খুঁজে পাওয়া যায়। যেমন লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, টমেটো ম্যানুয়ালি ইমাস্কুলেশন করা হয়। ম্যানুয়ালি ইমাস্কুলেশন করে ফিমেল পার্ট মেল পার্টকে রিমুভ করা হয় বিফোর ফার্টিলাইজেশন, বিফোর পলিনেশন,
পলিনেশনের আগে মেল পার্টকে রিমুভ করে দিলে সে ফিমেল ফ্লাওয়ার হিসেবে ট্রিট করে এবং সেখানে হাত দ্বারা পলিনেশন ঘটানো হয় ম্যানুয়ালি। কেমিক্যাল ইনডিউসড মেল স্টেরিলিটি, তোমরা লেভেল 2 তে পড়ছো কিছু কিছু কেমিক্যাল এজেন্টস আছে যেটাকে অ্যাপ্লাই করে মেল পার্টটাকে স্টেরাইল করে দেওয়া যায়। আমি এর ডিটেইলসে যাচ্ছি। সিগনিফিকেন্স অফ মেল স্টেরিলিটি ইন প্ল্যান্ট ব্রিডিং, hybrid production requires a female plant in which no viable gametes are born. Hybrid seed production male female এর মধ্যে ক্রস করতে হয়। ফিমেল পার্টে যদি ভায়াবল পলেন গ্রেন তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে হাইব্রিড তৈরি করতে সুবিধা। Emasculation is done to make a plant devoid of pollen so that it is made female. Emasculation করা যায় কখন? যখন একটা ইমাসকুলেশন করে অনেক সিড তৈরি করা যায়, কিন্তু সেটা রাইসের ক্ষেত্রে ফিজিবল না। জেনেটিক মেল স্টেরিলিটি ইজ ইউজড ইন হাইব্রিড সিড প্রোডাকশন বাট হ্যাজ লিমিটেশনস ডিউ টু দ্য নিড টু মেইনটেইন ফিমেল প্যারেন্ট লাইনস অ্যাজ হেটেরোজাইগোটস এন্ড সেগ্রিগেশন অফ ফার্টাইল এন্ড স্টেরাইল প্ল্যান্টস ইচ জেনারেশনে সেগ্রিগেশন হচ্ছে। এটাও ডিফিকাল্ট। ঠিক আছে, হাইব্রিড কেন পপুলার? Why hybrids are adopted by farmers? কিছু পয়েন্ট একটু দিয়ে দিলাম, তোমাদের একটু জানা থাকতে হবে। একটু কারো লেখার দরকার হলে একটু দ্রুত লিখে নাও, নাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে। হাইব্রিড সিডের সমস্যা আছে কিছু। lack of steady supply of seed, lack of extension work, exorbitant cost of hybrid seed, poor marketing facilities for vegetables, improper quality of periods. ঠিক আছে, what is hybrid rice? এটা একটু দেখে যাও, যেটা আমি বললাম 3 লাইন মেথড অ্যাপ্লাই করে হাইব্রিড সিড তৈরি করা হয় রাইসের ক্ষেত্রে। এটা একটা ভ্যারাইটি, এটা আরেকটা ভ্যারাইটি, ভিন্ন লাইন, ভিন্ন স্ট্রেন। এটার মধ্যে ক্রস করলে যেটা হবে, যেটা আমাদের ব্রিডিং ভার্সন F1 জেনারেশন আর হাইব্রিড বলি, ফার্স্ট জেনারেশন F1 জেনারেশন। ঠিক আছে, রাইস যেহেতু সেলফ পলিনেটেড ক্রস সেলফিং করে, একই ফুলের মধ্যে অ্যান্থার থেকে পোলেন বিভিন্ন স্টিগমার পরে সেলফিং হয়ে যায়। নরমাল রাইস স্টার্টেড সেলফ পলিনেটেড ক্রপস যেখানে মেল স্টেরাইল রাইস থাকে, মেল পার্টটা স্টেরাইল থাকে, তখন এইরকম চেহারা হয়, অ্যান্থারগুলা স্কুইজ হয়ে যায়, নন ফাংশনাল হয়ে যায়। এবং এটাকে একটা আর লাইনের সাথে ক্রস করে হাইব্রিড সিড তৈরি করা হয়, যেটা 3 লাইন মেথড অ্যাপ্লাই করে করা হয়। ক্লিয়ার? আর একটা ভিন্ন লাইনের সাথে ক্রস করলে যে F1 জেনারেশন তৈরি হয়, স্বাভাবিক কারণে সেটা ভিগরাস, 2 প্যারেন্ট থেকে ইল্ড বেশি হয়, অর্থাৎ হেটারোসিস শো করে, হাইব্রিড ভিগর শো করে। তোমাদের হেটারোসিস পড়ানো হচ্ছে না, বাবেল স্যার পড়াচ্ছে। কিছু হাইব্রিড রাইসের ফিল্ড, হাইব্রিড সিড তৈরি করতে যেটা দরকার হয়, এ লাইন এবং আর লাইন পাশাপাশি লাগাতে হয়। এ লাইন আর লাইন, এ লাইন আর লাইন। এ লাইন হলো মেল স্টেরাইল লাইন, আর লাইন হলো রিস্টোরাল লাইন। এর সাথে আর ক্রস করে কিন্তু হাইব্রিড হবে, আর এর সাথে বি ক্রস করলে আবার হবে এ লাইন তৈরি হবে। যখন এ লাইন এবং আর লাইন ফ্লাওয়ারিং কন্ডিশন আসে, সিনক্রোনাইজেশন একই সময় তারা ফুল ফুটবে, তখন তাদের পলিনেশন ম্যাক্সিমাইজেশন করার জন্য সাধারণত রশি টানা হয় মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।
আর লাইন থেকে এই লাইনের মধ্যে যেন পোলেন গ্রেন গুলা ট্রান্সফার হতে পারে। তাহলে কি প্রচুর পরিমাণে হাইব্রিড সিড, রেট অফ সাকসেসটা বেড়ে যাবে। আর উন্নত দেশগুলোর মধ্যে কি করা হয়, যখন এলান এবং আরলাইন ফুট ফুটে ম্যাচিউর হয়, এটা হলো এশিয়ান কান্ট্রি চেহারা। আর উন্নত দেশ ফিল্ডের উপরে ওরা এই ধরনের হেলিকপ্টার রান করে, যেখানে কিছু বাতাস তৈরি হয়, আর লাইন থেকে পোলেন গ্রেন গুলো এই লাইনের মধ্যে এসে পড়ে। আমাদের দেশে, আমাদের দেশের মতো এরকম রসিকার মতো লেবার পাওয়া যাবে। ঠিক আছে, আজকে আমি শেষ করে দিচ্ছি। আরো কোনো প্রশ্ন থাকলে বলো।